নমস্কার, আপনি শুনছেন নোটে গাছতলার গল্প। আমাদের আজকের পরিবেশনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বামাচরণের গুপ্তধন প্রাপ্তি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম 12ই সেপ্টেম্বর 1894 সালে। তিনি বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক এবং গল্পকার। তাঁর লেখা পথের পাঁচালী, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, হীরা মানিক জলে, চাঁদের পাহাড় বাংলা তথা বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। আজ কামিনী প্রকাশালয়ের বিভূতি গল্প সমগ্র বইটি থেকে পড়ছি বামাচরণের গুপ্তধন প্রাপ্তি। গল্প পাঠে এবং নানান চরিত্রে আমি প্রীতম গাঙ্গুলি। বামাচরণের স্ত্রীর চরিত্রে ব্রততী। গল্পের ধ্বনি পরিকল্পনা, সম্পাদনা এবং সমগ্র পরিচালনা আমি প্রীতম গাঙ্গুলি। বছরের প্রথম দিনে উইশ ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আপনার বছরটি খুব ভালো কাটুক। শুরু হচ্ছে আজকের গল্প বামাচরণের গুপ্তধন প্রাপ্তি। বামাচরণের জন্মের সময় নকিপুরের যদু চক্রবর্তী বলেছিলেন, এ ছেলে একদিন রাজা হবে। যদু চক্রবর্তী এ অঞ্চলের মধ্যে একজন বড় জ্যোতিষী। তার কথার দাম আছে। কিন্তু বামাচরণের জন্মদিনটির পরে বহু বছর কেটে গিয়েছে। রাজা হওয়া তো দূরের কথা, রাজসভার একজন ভালো গোছের প্রহরী হবার লক্ষণও তো বামাচরণের মধ্যে দেখা যাচ্ছে না। অল্প বয়সে বামাচরণ তার মামা বাড়ি থেকে স্কুলে পড়ত। 4th ক্লাসে উঠবার সময় ফেল করে সে লেখাপড়া দিলে ছেড়ে। বললে, ছোট ছোট ছেলেরা উঠবে নিচ থেকে আমার ক্লাসে, তাদের সঙ্গে পড়তে আমার লজ্জা করে। সুতরাং বামাচরণের লেখাপড়া হলো না। মামারা বললে, লেখাপড়া যদি না করো বাপু, তবে এখানে বসে বসে অন্ন ধ্বংস করে আর কি করবে? বাড়ি চলে যাও। বাড়ি এসে যখন সে বসল তখন তার বয়স 14-15 বছর। অজপাড়া গাঁয়ে বাড়ি, সেখান থেকে চাকরির চেষ্টা করা চলে না। এই সময় তার এক ভগ্নিপতি তাদের বাড়ি এলেন কিছুদিনের জন্য বেড়াতে। তিনি পশ্চিমে কোথায় রেলে চাকরি করেন। বামাচরণকে উপদেশ দিয়ে গেলেন টেলিগ্রাফি শিখতে। তাহলে রেলে চাকরি হওয়ার সম্ভাবনা আছে। কলকাতা থেকে তিনি বামাচরণকে একটা টেলিকলও আনিয়ে দিয়ে গেলেন, আর টেলিগ্রাম শেখবার একখানা বই। বামাচরণ সর্বদা গম্ভীর চালে থাকত। সমবয়সী ছোট ছোট ছেলেদের সঙ্গে মিশলে তার মান যাবে। আর একটা মজা ছিল তার, সে তাদের নানা রকম বৈষয়িক উপদেশ দিত। যেমন হয়তো ছেলের দল ওদের বাড়ির সামনে কয়েত বেলের গাছটায় উঠে মহা হইচই করছে। ও এসে গম্ভীর মুখে বললে, এই সব নাম, গাছ থেকে নাম। বামাচরণ বললে, কয়েত বেল তো খাচ্ছিস, এদিকে ঘরে যে অনেকের চাল নেই সে খোঁজ রাখিস। শুধু কয়েত বেলে কি আর পেট ভরবে? যা, যাতে 2 পয়সা রোজগার হয় তার চেষ্টা করগে, যা। বামাচরণের বিজ্ঞ ধরনের কথাবার্তায় বেশ কাজ হলো। পাড়াগাঁ জায়গা, সকলেরই অবস্থা অল্প বিস্তর খারাপ। প্রত্যেক ছেলেই জানে যে তার মা বাবার অবস্থা ভালো নয়। অতএব বামাচরণের কথায় অনেকেরই মনের মধ্যে কোথায় ঘা লাগলো। তারা মাথা নিচু করে যে যার বাড়ি চলে গেল। এই সময়েই ওর ভগ্নিপতি এসে ওকে টেলিকল দিয়ে গেলেন। গ্রামের ছেলেরা প্রশংসামান দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখত বামাচরণ দিন রাত গম্ভীর মুখে ওদের বাড়ির পশ্চিম ঘরে বসে টেলিকলটাতে টরে টক্কা অভ্যাস করছে। ঝড় নেই, বৃষ্টি নেই, শীত নেই, গ্রীষ্ম নেই, দোল নেই, রাস নেই, শনিবার রবিবার নেই, কি সে অধ্যাবসায়। দ্রোণাচার্যের কাছে ধনুর্বিদ্যা শিখতে অর্জুনও বোধ হয় এত অধ্যাবসায়, এত মনোযোগ দেখাননি। তা তিনি মল্লভূমিতে কাঠের বিবিধ পাখি বিদ্ধ করে যতই নাম করুন গিয়ে। বছরখানেক টেলিগ্রাফ শেখবার পর রামচরণ রেল চাকরির চেষ্টা করলে। কিন্তু অদৃষ্টের দোষে কোথাও কিছু হলো না। গাঁয়ের ছেলেদের সে বলতো,
জানিস, আইআরআর রেলের টিআই সাহেব আমার দরখাস্তের জবাব দিয়েছে। তার নিজের হাতের সই আছে। ছেলেদের মধ্যে দু একজন সসম্ভ্রমের সঙ্গে জিজ্ঞেস করত, কি লিখেছে গো বামাচরণ দা? লিখেছে এখন আর চাকরি হবে না, পোস্ট খালি নেই, খালি হলে জানাবে। দাঁড়া। তারপর সে পশ্চিমের কোঠায় তার ঘর থেকে একখানা লম্বা খাম নিয়ে এসে তার মধ্যে থেকে ছোট্ট একটা ইংরেজি লেখা কাগজ বার করে সকলের সামনে বাতাসে দুবার উঁচু করে উড়িয়ে বলতো, এই দেখ। কিন্তু এত করেও কিছু হলো না। মাসের পর মাস গেল, টিআই সাহেবের সে চিঠি আর পৌঁছল না। হঠাৎ মেঘ ভাঙা আকাশে একদিন চাঁদ উঠল। বামাচরণের পিতা ছিলেন সেকালে ফৌজদারি কাছারির নাজির। যখন তিনি মেহেরপুরে, সে সময়ে বম্পাস সাহেব মেহেরপুরের জয়েন্ট ম্যাজিস্ট্রেট। সাহেব নাজির মশাইকে খুবই খাতির করত, ভালোবাসত। বামাচরণের বাবা বৃদ্ধ বয়সে পেনশনভোগী অবস্থায় নিজের চণ্ডী মণ্ডপে বসে সমবেত বৃদ্ধ মণ্ডলীর কাছে চাকরি জীবনের গল্প করতে করতে বললেন, বুঝলেন, বম্পা সাহেবকে তো আমি কাজ শিখিয়েছি। ছোকরা সিভিলিয়ান, নতুন বিলেত থেকে এসেছেন তখন। ট্রেজারি অফিসের হিসেব রাখতে রাখতে জান বেরিয়ে যেত। আমায় বলতো, শোনো নাজির, এ আমার পোষাবে না। গাঁজা আফিমের হিসেব রাখতে আর ওজন করতে করতে প্রাণ বেরোলো। কত কষ্টে বুঝিয়ে সাহেবকে শান্ত করতুম। সে গ্রামে গভর্নমেন্ট চাকরি বামাচরণের বাবা ছাড়া কেউ করেনি। সবাই হাঁ করে থাকত। পেনশন ভোগও করেছেন তিনি আজ 22-23 বছর, কি তারও বেশি। বামাচরণের বয়স যখন 18-19 বছর, তখন বামাচরণের বাবা গ্রামে বসে হিতবাদী কাগজে দেখলেন বম্পাস সাহেব রেভিনিউ বোর্ডের মেম্বার হয়ে রাইটার্স বিল্ডিংয়ে এসেছে। ব্যাস, তিনি গেলেন কলকাতায় সাহেবের সঙ্গে দেখা করতে। বম্পাস সাহেবও আর ছোকরা নেই, 50-এর ওপর বয়স হয়েছে। পুরনো নাজিরকে চিনতে পারলে জিজ্ঞেস করলে, আমি তোমার কি উপকার করতে পারি নাজির? এক কথায় বামাচরণের চাকরি ঠিক হয়ে গেল। খুলনায় সার্ভে ক্যাম্প পড়েছে, জমি জরিপ হচ্ছে। বামাচরণের বাবা এক গাল হেসে সকলকে কথাটা জানালেন। বামাচরণের বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেওয়া হলো। গাঁয়ের প্রতিবেশীরা যখন প্রসাদ খাচ্ছে, ভেতরের ঘরে বারান্দায় বসে তখন বামাচরণের বাবা সবিস্তারে তাদের সামনে তাঁর রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে সাহেবের সঙ্গে দেখা করার বৃত্তান্ত বর্ণনা করছিলেন। সাহেব বললে, নাজির, তোমার ছেলে যদি এন্ট্রান্স পাস করত তবে আমি ওকে সাব ডেপুটি করে যেতাম আজ। বামাচরণ চাকরি করতে গেল, সঙ্গে তার বৃদ্ধ পিতা গেলেন। কারণ বামাচরণের মা বললেন, ছেলেকে অত দূর দেশে একলা তিনি পাঠাতে পারবেন না। আবার সেই অদৃষ্ট এসে বাধা দিলে। মাস 2 মধ্যে বামাচরণের বাবা ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি এলেন। শোনা গেল বামাচরণ চাকরি ছেড়ে দিয়েছে। সেখানে নাকি থাকার কষ্ট, নদীর জল লোনা, কাছেই সুন্দরবন, সন্ধ্যার পর বাঘের ভয়, জঙ্গল থেকে কাঠ ভেঙে এনে রান্না করতে হয়। সেখানে কি ওই কচি ছেলে থাকতে পারে? বামাচরণের বাবা বললেন, কোনো ভয় নেই, আমি আবার যাচ্ছি সাহেবের কাছে। আর একটা ভালো জায়গায় চাকরি যাতে হয়। কিন্তু এবার সাহেব বেজায় চটে গিয়েছে দেখা গেল, না জানিয়ে চাকরি ছেড়ে আসাতে। সাহেবের আরতালি বললে, সাহেবের এখন আর দেখা করার সময় হবে না। বামাচরণের বাবা এতটা ভাবেননি। তিনি হতাশ হয়ে বাড়ি ফিরে এলেন। কিন্তু সেই যে তার মন কেমন ভেঙে গেল, এরপর আর বেশি দিন বাঁচেননি। ক্রমে দিন চলে গেল, বামাচরণেরও বয়স হয়ে উঠল। বাবা বেঁচে থাকতেই তার বিবাহ দিয়ে গিয়েছিলেন, 2-1টি ছেলেপুলেও হলো।
গ্রামের যেসব ছোট্ট ছোট্ট ছেলেদের বামাচরণ গম্ভীর মুখে উপদেশ দিয়ে বেড়াতো, তাদের মধ্যে অনেকে এখন বিদেশে বেরিয়ে ভালো লেখাপড়া শিখেছে, দু একজন ভালো চাকরিও পেয়েছে। বাপের পেনশনের টাকায় সংসার একরকম চলতো, তবে বাবার মৃত্যুর পর বড় সংসার ঘাড়ে পড়াতে বামাচরণ চোখে অন্ধকার দেখলে। নিজের ছেলে মেয়ে দু তিনটি, একটা বিধবা ভগ্নী বাড়িতে, তারও দু তিনটি ছেলে মেয়ে, বৃদ্ধা মা, অনেকগুলি পুষ্যি খেতে, চলে কিসে এতগুলি প্রাণীর? এই সব কথাই সে ভাবছিল আজ নদীর ধারে বড় ভাঙনের চটকা গাছতলায় মাছ ধরতে বসে। বেলা পড়ে এসেছে, কচুরিপানার দামগুলো উজান মুখে চলেছে, বোধ হয় জোয়ার এলো। সামনের চটকা গাছটায় রোদ রাঙা হয়ে আসছে। রোজ এইখানটাতে বামাচরণ মাছ ধরতে আসে। তাদের গ্রাম থেকে প্রায় 1.5 মাইল দূরে, নদীর বড় বাঁকের মুখে। জায়গাটা চারিদিকে নির্জন। এখন তার মনে হয় খুলনার চাকরিটা ছেড়েও এসেছে আজ 14-15 বছর হবে। হঠাৎ নদীর উঁচু পাড়ের দিকে তার নজর পড়ল। ওটা কি? পাড়টা সেখানে খুব উঁচু ও খাড়া। হাত 30-40 উঁচু সে যেখানে বসে আছে সেখান থেকে। পাড়ের খানিকটা ভেঙে পড়েছে, বোধহয় 2-1 দিন হলো। সেই পাড়ের গায়ে একটা বড় কলসি। পাড় ভাঙার দরুন বেরিয়ে পড়েছে। অর্ধেকটা দেখা যাচ্ছে, বাকি অর্ধেকটা মাটির মধ্যে পোঁতা। বামাচরণের চট করে মনে পড়ে গেল সে গ্রামের বুড়োদের মুখে শুনেছে এই বাঁকের মুখে আগে, বহুকাল আগে, খুব সমৃদ্ধ গোয়ালদের গ্রাম ছিল, অনেক লোকের বাস ছিল। কলসিটা জমির ওপর থেকে হাত 4-5 নিচে পোঁতা অবস্থায় রয়েছে। সেকালে লোকে কলসি করে টাকা পুঁতে রেখে দিত। এ নিশ্চয়ই টাকার কলসি। বামাচরণ এদিক ওদিক চেয়ে দেখলে আর কেউ কাছাকাছি আছে কিনা। স্থানটা নির্জন, অন্য লোকে এদিকে আসে না। কলসিটা আর কেউ দেখেনি নিশ্চয়ই। তাছাড়া মোটে কাল রাত্রে এই পাড় ভেঙেছে। কে আর লক্ষ্য করেছে এই কানা ভাঙা কলসি? কেই বা তারপরে এসেছে এদিকে? অবশ্য নৌকো থেকে দেখা যাওয়ার কথা, কিন্তু জেলে ডিঙি এত দূর আসে না। গাঁ থেকে ওই কদমতলা পর্যন্ত তাদের দৌড়, এত দূরে কেউ কোমর জাল পাতে না। বামাচরণ সেখানে আর দাঁড়ালে না, ছিপ গুটিয়ে উঠে বাড়ির দিকে রওনা হলো। তাকে এখানে কেউ না দেখে ফেলে। বাড়িতে এসে সে ভাবতে বসল, এখন সে কি করবে। আজ রাত্রেই অবশ্য কলসিটা তুলে আনতেই হবে, কিন্তু একা সে কি করে পারবে? জমির ওপর থেকে খোঁড়া অসম্ভব। যদি শাবলের ঘায়ে কলসিটা নদীগর্ভে পড়ে যায়, তাহলে স্রোতের মুখে হয়তো কোথায় ভেসে চলে যাবে, নয়তো ডুবে যাবে। না না, তা নয়, নিচ থেকে মই লাগিয়ে উঠতে হবে কলসি পর্যন্ত। তারপর সন্তর্পণে খুঁড়ে কলসিটা বার করতে হবে। তাতে অন্তত 2 জন লোকের দরকার। মই নিচ থেকে একজন ধরে থাকা চাই, কলসি নামাবার সময়ও সাহায্য পাওয়া দরকার। অনেক ভাবনা চিন্তার পরে বামাচরণ বড় ছেলে নিতাইকে সঙ্গে নেবার ঠিক করলে। নিতাই এই 12 বছরে পড়েছে, গ্রাম্য স্কুলে পড়ে, খেলাধুলায় খুব পটু আর সাহসীও বটে। বামাচরণ ছেলেকে বললে, তোর মাকে বলিস নে, রাত্রিরে যাবি আমার সঙ্গে একটা জায়গায়। পিতা পুত্রে মই, শাবল, একগাছা শক্ত দড়ি নিয়ে রাত দুপুরের পরে নদীর ধারে চটকা গাছটার তলায় এসে দাঁড়ালো। বুকের মধ্যে টিপ টিপ করছে বামাচরণের। কি জানি কি হয়। বামাচরণের ছেলে কিছুই জানে না কি ব্যাপার। বাবার কথায় সে এসেছে, কেন এসেছে তার বাবা তাকে বলেনি, কিন্তু সে জিনিসটা
খানিকটা আন্দাজ করে নিয়েছিল। নিশ্চয়ই জেলেরা কোথাও জলের ভেতর বাঁশের ঘুনিতে বড় মাছ জিয়ে রেখেছে। সেই মাছ চুরি করতে তার বাবা তাকে সঙ্গে করে এনেছে। কিন্তু মই কি হবে? জায়গাটা দেখেও সে অবাক হয়ে গেল। বাবাকে বললে, বাবা, এত দূরে তো জেলেরা কোমর জাল ফেলে না, এ তো চটকাতলার বাঁক। তার বাবা ওর মুখের দিকে চেয়ে বললে, জেলেদের সঙ্গে আমাদের কি দরকার? নে, ওইটা এখানে বেশ করে লাগা। অতি কষ্টে বামাচরণ মই বেয়ে উপরে উঠল। নিতাই খুব অবাক হয়ে গিয়েছে। পাড়ের ওপর মই দিয়ে উঠে কি হবে, কি আছে ওখানে? সে একটু হতাশও যে না হয়েছে এমন নয়। বড় মাছ নয় তাহলে হয়তো বাবা কোনো ওষুধের শেকড় কি মুথো ঘাসের শেকড় তুলতে এসেছে। অনেক সময় রাত্রেই ওষুধের গাছ তুলতে হয়, সে জানে। তার ভয়ও হচ্ছিল। চারিদিকে অন্ধকার, নদীর জলে ছলাৎ ছলাৎ শব্দ হচ্ছে, ডাঙায় ছোট ছোট ঢেউ লেগে। এখানে ভূতের উপদ্রবের কথা অনেকে বলে। শ্মশান এখান থেকে খুব বেশি দূরে নয়। নিতাইয়ের গাটা ছমছম করে উঠল। তার বাবা ওপরে গিয়ে পাড়ের গা খুঁজতে লাগলো। সে নিচ থেকে অন্ধকারে তেমন কিছু দেখতে পাচ্ছে না বাবা কি খুঁজছে। একবার সে বললে, কি বাবা, মুথর শেকড়? বামাচরণ চাপা গলায় বললে, আহ, চুপ কর না, মইটা ধরে থাক, তোর সে কথায় দরকার কি? নিতাই চুপ করে রইল। কিন্তু ওষুধ খুঁজতেও কি এত সময় লাগে? সে অন্ধকারের মধ্যে মইয়ের নিচে একা দাঁড়িয়ে অত্যন্ত অশান্তি বোধ করছিল। বাবার ভয়ে কিছু বলতেও পারছে না। অবশেষে অতি কষ্টে ভারী ও কালো একটা কলসি নিয়ে বামাচরণ মই থেকে নামল। নিতাই অবাক হয়ে বললে, কি বাবা এতে? চুপ কর না, কেবল চেঁচামেচি, তোর সব কথায় কি দরকার? শাবলটা আর মইটা নিতে পারবি একলা? চ চ চ, এদিকে আয়। কেউ না দেখে এজন্য বামাচরণ বাঁশবনের পথ দিয়ে চলল। বেশি রাত্রে গ্রামে চৌকিদার পাহারা দিতে বার হয়। কি জানি যদি সে অবস্থায় হঠাৎ চৌকিদারের সামনেই পড়ে যায়। বামাচরণের বুকের মধ্যে টিপটিপ করছে। কলসিটা বেজায় ভারী, নিশ্চয়ই কোনো ভারী জিনিসে ভর্তি। কলসির মুখটা একখানা পাথরের ছোট্ট খুরি দিয়ে চাপা ছিল। বহুদিন মাটির মধ্যে থাকার দরুন সেটা এমন দারুণ এঁটে গিয়েছে যে অস্ত্র দিয়ে চাড় না দিলে খোলা যাবে না। বাড়ি পৌঁছেই বামাচরণ বাইরের দরজা বন্ধ করে দিলে। স্ত্রীকে বললে, একটা আলো নিয়ে এসো তো। ওর আর বিলম্ব সইছে না, এক্ষুনি সে কলসির মুখ খুলে দেখবে। নিতাইয়ের মা একটা কাঁচ ভাঙা সেকেলে হিংসের লণ্ঠন নিয়ে উঁচু করে ধরলে। বিস্ময়ের সুরে বললে, কলসিটাতে কি? মরার কলসির মতো দেখতে, ওটাকে আনলে কোথা থেকে গো? অধীর কৌতূহলে ও আগ্রহে বামাচরণ শাবলের এক ঘা দিয়ে কলসিটা ফাটিয়ে ফেললে। সঙ্গে সঙ্গে কালো আলকাত্রার মতো কি একটা দুর্গন্ধ পদার্থ মেঝে ছত্রাকার হয়ে ছড়িয়ে পড়ল। নিতাইয়ের মা অবাক। স্বামী পাগল হয়ে গেল নাকি পয়সার দুর্ভাবনায় এতদিন পরে? রাত দুপুরে কিসের একটা কলসি কোথা থেকে উঠিয়ে এনে কি কাণ্ড বাঁধালে দেখো তো। বামাচরণ মাথায় হাত দিয়ে বসে পড়ল। এত কষ্ট তবে সব বৃথা। রূপোর গুঁড়ো এতটুকু নেই কলসিটাতে। কোথায় এক কলসি টাকা বা মোহর, আর তার বদলে এগুলো কি কালো কালো? অদৃষ্ট একেই বলে। সারা রাত্রি বামাচরণের ঘুম হলো না। সত্যি তার অদৃষ্ট ভালো নয়। এমন জায়গায় পোঁতা কলসি পেয়েও তার মধ্যে থেকে বেরোয় কালো আলকাত্রা। না হলে বম্পাস সাহেবের দেওয়া এমন চাকরি সে ছেড়ে দিয়ে আসে?
পেয়ে হারানোই তার অদৃষ্ট। পরদিন সকালে লোকজনকে আলকাতরার মতো জিনিসটা দেখাতে কেউ কিছু বলতে পারে না। অবশেষে মামুদপুরের বাজারে বুড়ো কবিরাজ মশাই দেখে বললেন, এ পুরনো ঘি, বহুত কালের পুরনো ঘি। কতটা আছে? এর দাম খুব। বিক্রি করবে? কলকাতায় বউবাজারের সেনেদের দোকানে পেলেই নেবে। বুড়ো কবিরাজকে সঙ্গে নিয়ে বামাচরণ কলকাতায় এলো। বউবাজারের সেনেদের মস্ত কবিরাজি দোকান। সারা ভারতবর্ষ কেন, পৃথিবীর সঙ্গে তাদের কারবার। ঘি দেখে তারা বললে, হ্যাঁ, জিনিসটা খুবই ভালো। অন্তত 200 বছরের পুরনো। তোমাদের ঘরে ছিল? বামাচরণ সংক্ষেপে কলসি প্রাপ্তির কথা বর্ণনা করলে। তারপর দরদস্তুর চলল। ওরা 7 টাকার বেশি দর দিতে রাজি নয়। তারপর উঠল 10 টাকায়। তার বেশি কিছুতেই নয়। বুড়ো কবিরাজকে সঙ্গে না আনলে কিন্তু বামাচরণ 2 টাকা সেরেই জিনিসটা দিয়ে ফেলত। একজন হিন্দুস্তানি ভদ্রলোক অনেকক্ষণ থেকে ওদের কথাবার্তা শুনছিলেন। তিনি উঠে এসে বুড়ো কবিরাজকে বাইরে নিয়ে গিয়ে বললেন, আমি খয়রাগড়ের রাজার ম্যানেজার। আমি আপনাদের কথাবার্তা এতক্ষণ শুনছিলাম। রাজা মশাইয়ের বয়স হয়েছে, হাঁপ কাপের অসুখ। এই পুরনো ঘি কিনতেই আমি এদের দোকানে এসেছিলাম। এত বছরের পুরনো ঘি কলকাতার কোনো দোকানে নেই। আমি আপনাদের জিনিস কিনবো, 100 টাকা করে শেরের দাম দেবো আমি। ওজন করুন মাল। এ কলসিতে মোট 12.5 সের ঘি ছিল, কিন্তু আদত কলসিটাতে বোধহয় আরো বেশি ছিল। কিন্তু সেটা ভেঙে নষ্ট হয়ে যায়। বাকিটা ওরা নতুন কলসিতে পুরে এনেছিল। ঘি বিক্রি করে মোট পাওয়া গেল 1250 টাকা। যদু চক্রবর্তী জ্যোতিষী ছিল বড়, সে মিথ্যে কথা বলেনি। এখন তো বামাচরণের অনন্ত কাল পড়ে রয়েছে। রাজা হওয়া আশ্চর্যটা কি? নোটে গাছতলার গল্পে আজ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প বামাচরণের গুপ্তধন প্রাপ্তি। কেমন লাগলো আজকের গল্প অবশ্যই আমাদের জানান নিজের কমেন্ট বক্সে। অসংখ্য ধন্যবাদ শ্রোতা বন্ধুদের আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য। আমাদের কাজ ভালো লাগলে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। শেয়ার করে নিন আপনার আরও গল্পপ্রেমী বন্ধুদের সঙ্গে। বাংলা সাহিত্যে একটু অন্যরকম মজার মজার গল্প শুনতে সাবস্ক্রাইব করুন নোটে গাছতলার গল্প, মজার একমাত্র ঠিকানা। চ্যানেল ঘুরে দেখুন, নানান প্লেলিস্ট সাজানো আছে আপনার সুবিধার জন্য। ভিডিওর নিচে সুপার থ্যাঙ্কস অথবা চ্যানেল মেম্বারশিপ নিয়ে আমাদের সাহায্য করতে পারেন। খুব শিগগির ফিরে আসবো আরও মজার গল্প নিয়ে। খুব ভালো থাকুন, হাসতে থাকুন, শুনতে থাকুন নোটে গাছতলার গল্প। বছরের প্রথম দিনে উইশ ইউ আ ভেরি হ্যাপি নিউ ইয়ার। আপনার বছরটি খুব ভালো কাটুক, ভালো থাকবেন। আজকের মতো বিদায় বন্ধু, নমস্কার।